আশা করি সকলেই ভালো আছেন এবং আমার যারা ছাত্রছাত্রী আশা করি তোমরাও সকলে ভালো আছো। অলরেডি যারা আমার ছাত্রছাত্রী যারা আমার এই চ্যানেলে পুরনো, তোমরা জানো যে আমি রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনা করে থাকি। এখন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমি একটা নতুন সিদ্ধান্ত নিয়েছি। সেটা হচ্ছে যে আমরা সকলে জানি যে নতুন শিক্ষানীতি অনুসারে 2020 এনইপি অনুসারে সমস্ত শিক্ষা ব্যবস্থাতেই সিলেবাস পরিবর্তিত হচ্ছে এবং স্বাভাবিকভাবে যারা 11-12 রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাইছো, যাদের 11 রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট থাকছে, তাদেরও সিলেবাস অনেকটাই চেঞ্জ হয়েছে। আমরা অলরেডি জানি যে 11-12 মিলিয়ে মোট 4টে সেমিস্টার এবং এই 4টে সেমিস্টারের প্রথম 1-2 সেমিস্টার হচ্ছে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার হচ্ছে 11-এ এবং থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার 12-এ, অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে আমাদের ছাত্রছাত্রীদেরকে পড়তে হবে। আমি সিলেবাসটা নিয়ে দেখছিলাম এবং আমাকে বেশ কিছু ছাত্রছাত্রী অনুরোধ করলো যে স্যার, আমাদের যদি রাষ্ট্রবিজ্ঞান 11-এর বা 12-এর চ্যাপ্টারগুলোকে আপনি ধরে ধরে আলোচনা করেন তাহলে আমাদের অনেকটাই সুবিধা হবে। এখন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই আমি রাষ্ট্রবিজ্ঞানের যাদের ফার্স্ট সেমিস্টার অর্থাৎ 11-এ যাদের ফার্স্ট সেমিস্টার আছে, সেই ফার্স্ট সেমিস্টারের চ্যাপ্টারগুলোকে ধরে ধরে এবং একটা একটা করে প্রত্যেকটা থাম্বনেলে দেওয়া থাকবে যে ক্লাস 11 ফার্স্ট সেম হলে ফার্স্ট সেম, সেকেন্ড সেম হলে সেকেন্ড সেম, ক্লাস 12-এর থার্ড সেম হলে থার্ড সেম, ফোর্থ সেম হলে ফোর্থ সেম, এবং কোন বিষয়ে কথা বলছি সেই বিষয়টা কিন্তু উল্লেখ করা থাকবে। এবং আমি তোমাদের একটা কথা দেব যে যদি তোমরা আমার চ্যানেলের ভালো করে ফলো করো, দেখো, তাহলে দেখবে যে আমি আজ থেকে শুরু করছি ধারাবাহিকভাবে প্রতি সপ্তাহে অন্তত 2-3টে করে আমি ক্লাস আপলোড করব এবং আশা করি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়টা একেবারে সহজ সরল হয়ে যাবে। এবং যদি তোমরা আমার সঙ্গে আমার বক্তব্যগুলোর সঙ্গে থাকো তাহলে একটা কথা দিতে পারি যে পাঠ্য বিষয় থেকে তোমরা যখন পড়বে তখন যেমন অনেক রকম তথ্য পাবে, তেমনি বিষয়টাকে আরও কীভাবে সহজ সরলভাবে আত্মস্থ করা যায় এই দায়িত্বটা আমার তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। তাই আমি তোমাদেরকে একটা কথা বলবো, সঙ্গে থেকো। আর যারা আমার এই চ্যানেলে পুরনো তারা আপনারা বা আমার ছাত্রছাত্রীরা তোমরা জানো, আপনারা জানেন যে আমি রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। সেটা ধারাবাহিকভাবে বিভিন্ন দিক, সেটা কখনো কখনো আমাদের যেমন 11-12-এর ছাত্রছাত্রীদের প্রয়োজন হবে, তেমন গ্র্যাজুয়েশন লেভেলের ছাত্রছাত্রীদের প্রয়োজন হবে, তেমন মাস্টার ডিগ্রি লেভেলের ছাত্রছাত্রীদের প্রয়োজন হবে, আবার যারা নেট সেট দিচ্ছে তাদেরও প্রয়োজন হবে, এবং যারা বিশেষ করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় পড়ছো তাদেরও প্রয়োজন হবে। তবে আজকের ভিডিওটা শুধুমাত্র 11 ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য। দেখবে তোমাদের প্রথমের একেবারে সেমিস্টার 1-এই যে চ্যাপ্টারটা দেওয়া রয়েছে সেখানে বলা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে বা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা এবং রাষ্ট্রবিজ্ঞানের বিষয় পরিধি। এখন আমি আজকের এই ভিডিওতে যেটা আলোচনা করব সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, এবং রাষ্ট্রবিজ্ঞানকে আদৌ বিজ্ঞান বলা যায় কিনা, যদি বিজ্ঞান বলা যায় তার সাপেক্ষে যুক্তি, আর যদি বিজ্ঞান বলা না যায় তার সাপেক্ষে যুক্তি। এ প্রসঙ্গে বলে রাখি, আমি প্রত্যেকটা ভিডিওতেই এইভাবে ধরে ধরে আলোচনা করে যাব। আর অবশ্যই আপনারা যারা অভিভাবক, যাদের কাছে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে আমার এই ভিডিওটা চলে আসবে, আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই খেয়াল করবেন আপনাদের জানাশোনা যারা ক্লাস 11-এর ছাত্রছাত্রী আছে তাদেরকে, যাদের রাষ্ট্রবিজ্ঞান আছে তাদেরকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আমার ছাত্রছাত্রীদেরকে বলবো তোমরা অবশ্যই এই ভিডিওটা যখনই তোমাদের হাতের কাছে আসবে, যখনই তোমরা দেখবে, তখনই কিন্তু তোমরা অবশ্যই একটা শেয়ার করে দেবে, অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দেবে। যাই হোক, আমি বিষয়ে ফিরে আসি। আমি রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা নিয়ে কথা বলবো, তার আগে শুধু একটুখানি বলে নিই যে এই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আমরা কেন পড়ব, কেন 11-এ রাষ্ট্রবিজ্ঞান রাখবো, আর রাষ্ট্রবিজ্ঞান পড়লে আমাদের কি সুবিধা হবে। দেখো, রাষ্ট্রবিজ্ঞান এমন একটা সাবজেক্ট যেটা আমাদের প্রাত্যহিক জীবনে, আমাদের জীবনের সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িত। এখন তোমাদের মনে হতে পারে যে আমি জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কেন বললাম। আমরা জানি যে আমরা কেউই রাষ্ট্রের বাইরে নয়, আমরা কেউই সমাজের বাইরে নয়। বিশেষ করে যদি অ্যারিস্টটলের কথাই যাই, অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞানের জনক, অ্যারিস্টটল বলছেন যে কোনো মানুষ সে যদি সমাজ বহির্ভূত হয় সে দেবতা নয় সে পশু। অতএব সমাজ বহির্ভূত হিসাবে
কেউই থাকতে পারে না। দেখো, রাষ্ট্রবিজ্ঞানের পঠন পাঠনের একটা সুবিধা হচ্ছে, আমরা যারা কোনো রাষ্ট্রের নাগরিক, সেই রাষ্ট্রটাকে বুঝতে গেলে রাষ্ট্রের উৎপত্তি, রাষ্ট্রের গঠন, রাষ্ট্রের সরকার, রাষ্ট্রের আইন, আন্তর্জাতিক রাজনীতিতে একটা রাষ্ট্রের সঙ্গে আরেকটা রাষ্ট্রের সম্পর্ক, বিশেষ করে আমাদের একেবারে স্বায়ত্ত শাসন থেকে, অর্থাৎ পঞ্চায়েত লেভেল থেকে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতের পরে পঞ্চায়েত সমিতিটা বলাই ভালো, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এদিকে পৌরসভা, হ্যাঁ, রাজ্য, রাষ্ট্র, মানে গোটা দেশ এবং দেশগুলোর সঙ্গে অন্য দেশের সম্পর্ক, দেশের আইন, দেশের সরকার, দেশের শাসন ব্যবস্থা, দেশের নিয়মকানুন, দেশের রীতিনীতি, এই সব বিষয়গুলোকে যদি জানতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান পড়তে হবে। এইবারে বলি, এই বিষয়গুলোকে কেন জানতে হবে? কারণ রাষ্ট্রে বসবাস করব, একটা রাষ্ট্রের আইন কানুন রীতিনীতি সিস্টেম কি আছে, কি পদ্ধতি আছে জানবো না, এটা কিন্তু সঠিক নয়। তাহলে আমাদেরকে রাষ্ট্র সম্পর্কে অনেক কিছু অজানা থেকে যাবে, আর যেটা আমাদের প্রাত্যহিক জীবনে আমাদেরকে সুনাগরিক হিসাবে বাঁচতে সহযোগিতা করবে না। অতএব আমাদের প্রত্যেকটা সুনাগরিকের উচিত রাষ্ট্র সম্পর্কে জ্ঞান অর্জন করা, রাষ্ট্র সম্পর্কে জানা, এবং সেটা আমরা জানবো অবশ্যই রাষ্ট্রবিজ্ঞানের মধ্য দিয়ে। এখন আমাদের এতগুলো কথা বললাম, এবার আমি রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাতে ফিরে আসি। রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা যখন আমরা পড়ব, রাষ্ট্রবিজ্ঞানে যারা 11-12 পড়ছে তারা প্রথমেই একটা কথা শুনবে, ও রাষ্ট্রবিজ্ঞান নিয়েছিস, এই সাবজেক্টটাই তো নাম্বার ওঠে না, এই সাবজেক্টটা তো বিরাট জটিল। এই শব্দটা কিন্তু তোমাদেরকে, এই কথাগুলো কিন্তু তোমাদেরকে শুনতেই হবে। তবে আমি একটা কথা বলবো, তোমরা আমার ক্লাসগুলো সঙ্গে থাকবে, রাষ্ট্রবিজ্ঞান তোমাদের কাছে জলের মতো সহজ মনে হবে, কবিতার মতো, গল্পের মতো সহজ মনে হবে, মনে হতেই হবে। কেন? আমি সেভাবেই তোমাদেরকে গল্পের আকারে, গল্পের ছলে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুগুলোকে সব তুলে ধরার চেষ্টা করব। দেখো, যখনই তোমরা প্রথমেই রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা নিয়ে পড়তে যাবে না, তখনই তোমাদের একটা বড় সমস্যা হবে। তোমরা দেখবে একাধিক রাষ্ট্রবিজ্ঞানী তারা রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন সংজ্ঞা দিয়েছে, তখন তোমরা পাজেলড হয়ে যাবে। এত রাষ্ট্রবিজ্ঞানী, এতজন এত রকমের সংজ্ঞা দিয়েছে, এত রকমের আবার সংজ্ঞা হয় নাকি? আমরা এত রকমের এত লোকের সংজ্ঞাকে মনে রাখবো কী করে? এত রাষ্ট্রবিজ্ঞানীর সংজ্ঞাকে আমরা মনে রাখবো কী করে? এত রাষ্ট্রবিজ্ঞানীর সংজ্ঞা তোমাদেরকে মনে রাখতে হবে না। আর মনে রাখার কিছু কৌশল আছে, সেই টেকনিকগুলো, সেই ট্যাকটিক্সগুলো আমি তোমাদেরকে উল্লেখ করে দেবো। দেখো, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাটাকে আলোচনা করতে গেলে প্রথমেই বলে নিই, দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সাবেকি চিন্তাধারার যারা রাষ্ট্রবিজ্ঞানী, তারা রাষ্ট্রবিজ্ঞানকে একভাবে আলোচনা করেছে, আর যারা আধুনিক চিন্তাধারার রাষ্ট্রবিজ্ঞানী তারা রাষ্ট্রবিজ্ঞানকে একভাবে আলোচনা করেছে। এখন প্রশ্ন হলো, এই সাবেকি চিন্তাধারা আবার আধুনিক চিন্তাধারা কেন? তার কারণটা দেখো, রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে একটা গতিশীল বিষয়। আজ থেকে কয়েক হাজার বছর আগে যখন গ্রিসে রাষ্ট্রবিজ্ঞান চর্চা শুরু হয়, তখন রাষ্ট্রের চাহিদা, রাষ্ট্রের প্রয়োজন, রাষ্ট্রের উদ্দেশ্য, রাষ্ট্রের লক্ষ্য একরকমের ছিল। পরে যখন সপ্তদশ শতকে জনপ্রতিনিধিত্ব এলো গণতান্ত্রিক সিস্টেমে, নির্বাচনের মাধ্যমে, তখন রাষ্ট্রের উদ্দেশ্য সিস্টেম একরকম হলো। আবার মার্ক্সবাদীরা তারা রাষ্ট্রবিজ্ঞানকে নিয়ে একরকম তাদের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কথা বললেন। এখন রাষ্ট্রবিজ্ঞান একরকম আছে, আবার 100 বছর পরে, 50 বছর পরে রাষ্ট্রের ভূমিকা মানুষের কাছে আরেক রকমের হবে। তাহলে প্রতি মুহূর্তে আমরা কি দেখছি, যে রাষ্ট্রবিজ্ঞান একটা গতিশীল সাবজেক্ট। অতএব রাষ্ট্রবিজ্ঞান আজ থেকে 200 বছর আগে, 500 বছর আগে একরকম ছিল, কারণ তখন রাষ্ট্রের গতি প্রকৃতি একরকম ছিল। আর আজকে রাষ্ট্রের গতি প্রকৃতি, লক্ষ্য উদ্দেশ্য একরকম হয়েছে, তাই আজকে রাষ্ট্রের উদ্দেশ্য গতি প্রকৃতি একরকমের হচ্ছে। এবার আমরা এক কথায় আসি, যে সাবেকি দৃষ্টিভঙ্গির যারা সাবেকি রাষ্ট্রচিন্তক, সাবেকি ভাবধারায় যারা বিশ্বাসী, তারা আসলে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে তারা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাগুলোকে সব রাষ্ট্রকেন্দ্রিক আলোচনা করেছিল। মানে সব তাদের সংজ্ঞাগুলোই ছিল রাষ্ট্রকে কেন্দ্র করে, কারণ তারা মনে করতো রাষ্ট্রবিজ্ঞান আসলে শুধুমাত্র প্রতিষ্ঠান কেন্দ্রিক, রাষ্ট্র নামক প্রতিষ্ঠান কেন্দ্রিক। এবার আমরা দেখে নেব এই সাবেকি চিন্তাধারার রাষ্ট্রবিজ্ঞানীরা তারা এক একজন কে কি বলেছেন।
প্রথমে যদি রাষ্ট্রবিজ্ঞানী গেটেলের কাছে যাই, গেটেল কি বলছেন? গেটেলের মতে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্র কি ছিল তার ঐতিহাসিক অনুসন্ধান, বর্তমান রাষ্ট্রের বিশ্লেষণ এবং ভবিষ্যৎ রাষ্ট্রের রূপ ও প্রকৃতি সম্পর্কে রাজনৈতিক ও নৈতিক আলোচনা। তাহলে অধ্যাপক গেটেল কি বলছেন? অধ্যাপক গেটেল বলছেন আসলে রাষ্ট্রবিজ্ঞান অতীতে রাষ্ট্র কেমন ছিল, বর্তমানে রাষ্ট্র কেমন আছে, ভবিষ্যতে রাষ্ট্র কেমন হবে, সেই নিয়ে রাজনৈতিক এবং নৈতিক আলোচনা। তাহলে আবার ভালো করে ভেবে দেখো যে গেটেল কিন্তু পুরো আলোচনাটাই করছেন রাষ্ট্রকে কেন্দ্র করেই। একইভাবে যদি অধ্যাপক গার্ডনারের কাছে যাই, গার্ডনার কি বলছেন? গার্ডনার একদম সোজা কথা বলছেন যে ভাই রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার শুরু এবং শেষ রাষ্ট্রকে নিয়েই। অতএব রাষ্ট্রবিজ্ঞান যখন তুমি শুরু করবে তখনও রাষ্ট্রকে নিয়ে এবং শেষ করবে রাষ্ট্রকে নিয়ে। তাহলে ভালো করে খেয়াল করে দেখো, গেটেল উনিও রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে রাষ্ট্রের কথাই বলছেন। অধ্যাপক গার্ডনার উনি তো রাষ্ট্রের বাইরে বেরোতেই চাইছেন না, শুরু এবং শেষ। এবং ফরাসি দার্শনিক পল জানে কি বলছেন? পল জানে বলছেন যে সামাজিক বিজ্ঞানের যে শাখা রাষ্ট্রের ভিত্তি ও সরকার নিয়ে আলোচনা করে তাকে রাষ্ট্রবিজ্ঞান বলে। এবং সামাজিক বিজ্ঞানের অনেক শাখা রয়েছে। কোনো শাখায় ইতিহাস আলোচনা হয়, কোনো শাখায় ভূগোল আলোচনা হয়, কোনো শাখায় দর্শন আলোচনা হয়, কোনো শাখায় অর্থনীতি আলোচনা করা হয়। তাহলে সমাজ বিজ্ঞানের অনেকগুলো শাখার মধ্যে রাষ্ট্রবিজ্ঞান একটা শাখা, এবং এই রাষ্ট্রবিজ্ঞানের শাখায় কি আলোচনা করা হবে? রাষ্ট্রের ভিত্তি সরকার নিয়ে আলোচনা করা হবে। তাহলে আবারও খেয়াল করে দেখো, যারা সাবেকি রাষ্ট্রবিজ্ঞানের চিন্তক তারা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিচ্ছে কেবলমাত্র রাষ্ট্রকে কেন্দ্র করেই। এবার আমরা দেখব আধুনিক যারা রাষ্ট্রবিজ্ঞানী, যারা রাষ্ট্রবিজ্ঞানকে আধুনিকভাবে আলোচনা করার চেষ্টা করছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন অ্যালান বল, রবসন, লাসওয়েল, ডেভিড ইস্টন, রবার্ট ডাল। এরা রাষ্ট্রবিজ্ঞানকে একটু অন্যরকমভাবে আলোচনা করতে চায়। তাদের বক্তব্যটা হচ্ছে, দেখো রাষ্ট্রবিজ্ঞান শুধু রাষ্ট্রকে নিয়েই কিন্তু নয়, রাষ্ট্র এবং সরকার প্রতিষ্ঠান এটার উপরে শুধু গুরুত্ব দিলে কিন্তু হবে না, কারণ রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা আছে এবং এই সমস্যাগুলোকে সমাধানের জন্য বিভিন্ন পথ আছে, বিভিন্ন প্রক্রিয়া আছে। রাষ্ট্রের অভ্যন্তরে প্রতি মুহূর্তে ক্ষমতা এবং কর্তৃত্বকে নিয়ে বিরোধ রয়েছে, শ্রেণী স্বার্থ রয়েছে, কারণ উচ্চ শ্রেণীদের যে স্বার্থ নিম্ন শ্রেণীদের, মাঝারি শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণীদের সেই স্বার্থ নয়, এবং বিভিন্ন বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে কেন্দ্র করে বাদ প্রতিবাদ রয়েছে। এই বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, এই সমস্যাগুলোকে সমাধান করে রাষ্ট্রবিজ্ঞান। অতএব রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে ডেভিড ইস্টন বলছেন যে রাষ্ট্রবিজ্ঞান হলো মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের পাঠ। আবারও বলি, রাষ্ট্রবিজ্ঞান হলো কি? মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের পাঠ। অর্থাৎ মূল্যর কর্তৃত্বটা কারা বরাদ্দ করবে, কারা সিদ্ধান্ত নেবে যে কোন জিনিসটা কাদের দিকে থাকবে, বিরোধ হলে কারা মীমাংসা মেটাবে, এই রাষ্ট্রের আভ্যন্তরের এই সমস্যা নিয়ে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে, এটা ডেভিড ইস্টন বলছে। রবার্ট ডাল, অ্যালান বল, মিলার, রেনি প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী তারা বলছেন যে প্রভাব, ক্ষমতা, কর্তৃত্ব প্রভৃতিকে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু বলে তারা বর্ণনা করছেন। এবং রবার্ট ডালের মতে সমাজস্থ বিভিন্ন ব্যক্তির প্রভাবের মধ্যে তুলনামূলক আলোচনা ছাড়া রাজনৈতিক জীবনের পর্যালোচনা সম্ভব নয়। তাহলে সমাজস্থ বিভিন্ন ব্যক্তির প্রভাবের তুলনামূলক আলোচনাটাও করতে হবে। অ্যালান বল কি বলছেন? অ্যালান বলের মতে রাষ্ট্রবিজ্ঞান হলো সেই বিষয় যা সমাজস্থ মানুষের বিরোধ এবং বিরোধের মীমাংসা, সিদ্ধান্ত গ্রহণ, ক্ষমতা, কর্তৃত্ব সম্পর্কিত কার্যাবলী, এই সমস্ত বিষয়কে নিয়ে আলোচনা করে। এখন এই যে এত রকমের আলোচনা শুনলাম, তাহলে আমরা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা কি করে বলবো? আমি ছাত্রছাত্রীদেরকে বলবো, তোমরা যখন পরীক্ষার খাতায় লিখবে না রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে বা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও, এগুলো আমরা জানার জন্য আলোচনা করলাম। এবার যেমন এক কথায় আমাকে লিখতে হবে রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে, সংজ্ঞা দাও। এই সব সিদ্ধান্তগুলো থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি, সব রকম সংজ্ঞাগুলো থেকে যখন দেখে নিলাম একটা সিদ্ধান্তে আসতে পারি, যেটাকে আমরা বলবো সার্বজনীন একটা সংজ্ঞা। এই সার্বজনীন সংজ্ঞাটা কি? রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই শাখা। আবারও বলি, রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই শাখা যা রাষ্ট্রের তত্ত্ব, সংগঠন, রাজনৈতিক ক্ষমতা, আদর্শ, প্রভাব, জাতীয় ও আন্তর্জাতিক সম্পর্ক,
রাজনীতির সঙ্গে যুক্ত আচার আচরণ, বিভিন্ন গোষ্ঠীর কার্যকলাপ, বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থার মধ্যে তুলনা, রাজনৈতিক দল প্রভৃতি সম্পর্কে বিজ্ঞান ভিত্তিক আলোচনা ও মূল্যায়ন করে। এখন দেখো, আমি যখন সাবেকি চিন্তকদের আলোচনা করলাম, আমি যখন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের দিক থেকে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিলাম, তখন কেউ মানে সাবেকি রাষ্ট্রচিন্তকরা কেবলমাত্র রাষ্ট্রকে কেন্দ্র করে আলোচনা করেছে, আর আধুনিক চিন্তকরা বলেছে রাষ্ট্রকে কেন্দ্র করে নয়, রাষ্ট্রের আভ্যন্তরণের সব কিছু বিষয়কে নিয়েই আলোচনা করা হবে। এখন যখন আমি সার্বজনীন একটা সংজ্ঞা দিচ্ছি, তখন আমরা কি বলছি? একেবারে রাষ্ট্রের উৎপত্তি, রাষ্ট্রের গঠন, রাষ্ট্রের তত্ত্ব, রাষ্ট্রের সংগঠন, রাজনৈতিক ক্ষমতা, আদর্শ, প্রভাব, কর্তৃত্ব, আন্তর্জাতিক রাজনীতি, আন্তর্জাতিক ক্ষেত্রে সম্পর্ক, আর রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যবস্থা, সব মানে রাষ্ট্রকে কেন্দ্র করে যা কিছু আছে এই সবগুলোকে নিয়েই যেটা আলোচনা করে সেটাকে আমরা বলবো রাষ্ট্রবিজ্ঞান। এখন প্রশ্ন হলো, এই রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞার এত রকম কেন সংজ্ঞা দেওয়া হলো, এত রকম কেন বিষয়? দেখো, এটা প্রথমেই বলে নিই, সমাজবিজ্ঞানের ছাত্র হিসাবে প্রথমেই বলে নিই, সমাজবিজ্ঞানের প্রত্যেকটা বিষয় কোনো বিষয়ই সমালোচনার ঊর্ধ্বে নয়, আর কোনো বিষয়ই কেউ একজন একটা দিক থেকে কথা বলে না। বিভিন্ন জন তারা বিভিন্ন দিক থেকে, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে কথা বলবে, আর এটাই খুব স্বাভাবিক। অতএব কখনোই রাষ্ট্রবিজ্ঞান পড়তে গিয়ে এরকম বিরক্তিকর জায়গায় চিন্তাভাবনার পৌঁছে দেবে না যে এতজন রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা বলেছে, তাহলে আমি কোনটাকে মনে রাখবো। এত রকম পরীক্ষার খাতায় লেখা দরকার নেই, সার্বজনীন সংজ্ঞাটা লিখবে রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে, আর এই বিষয়টা জেনে রাখার জন্যে জেনে রাখবে। এবারে আমরা দেখব যে এই দেখবে রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে বিজ্ঞান শব্দটা যুক্ত কেন? আমরা তো জানি, যখন 11-এ উঠেছি তখন 3টে বিভাগে আমাদের পড়াশোনা মূলত হয়। একটা হচ্ছে কলা বিভাগ, একটা হচ্ছে বাণিজ্য বিভাগ, আর একটা হচ্ছে বিজ্ঞান বিভাগ। তাহলে কলা বিভাগের মধ্যে তো রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, এটা তো আর ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান নয়। তাহলে কলা বিভাগে রয়েছে আমরা জানি ইতিহাস, কলা বিভাগে রয়েছে দর্শন, ভূগোল, সংস্কৃত। এখানে তো কোথাও বিজ্ঞান দেওয়া নেই, তাহলে রাষ্ট্রবিজ্ঞানে কেন বিজ্ঞান দেওয়া রয়েছে? এখন এই রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যাবে কি না, এই নিয়ে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে যথেষ্ট মতবিরোধ রয়েছে। এটাও কিন্তু একেবারে চলে আসেনি। অনেক বড় কথা, এত বড় কথায় যাব না। আমি শুধু দেখে নেব যে যারা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলেছে তারা কারা, এবং তারা রাষ্ট্রবিজ্ঞানকে কেন বিজ্ঞান বলেছেন, আর যারা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলতে চাননি তারা কারা, এবং তারা কেন রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলতে চাননি। দেখো, রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলতে চেয়েছেন অ্যারিস্টটল, মোদা, মন্তেস্কু, হবস, লর্ড রাইস, ব্রোনসলি এবং পোলক। এরা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলতে চেয়েছে। তার কারণ, এদের বক্তব্য হচ্ছে বিজ্ঞান আসলে কি? বিজ্ঞান তখনই আমরা কোনো বিষয়কে বলবো যখন কোনো বিষয় সম্পর্কে পর্যবেক্ষণ, পরীক্ষণ, গবেষণার মধ্য দিয়ে একটা বিশ্লেষণ, একটা বিভক্তিকরণ এবং একটা সঠিক সিদ্ধান্তে আসা যায়। সেক্ষেত্রে আমরা যদি দেখি যে এই রাষ্ট্রবিজ্ঞানেও কিন্তু বিভিন্ন বিষয়ে, রাষ্ট্রের বিভিন্ন বিষয়গুলোকে পর্যবেক্ষণ, পরীক্ষণ, বিভক্তিকরণ, বিশ্লেষণ করা যায়, এবং এই পদ্ধতির মধ্য দিয়েই গবেষণার লব্ধ একটা সিদ্ধান্তে আসা যায়। তারপর আমরা একটা সিদ্ধান্ত নিই, হ্যাঁ এটা আসলে এইটা হতে পারে। দ্বিতীয়ত যারা বলতে চাইছেন তাদের বক্তব্যটা হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞানকেও তো ভৌত বিজ্ঞানের ন্যায় পরিসংখ্যান, গাণিতিক তত্ত্ব এবং অন্যান্য বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করে একটা সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব হয়। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যাবে। এখন যারা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলতে চাইছে না তাদের মধ্যে কারা? তাদের মধ্যে আছেন বাকল, অগাস্ট কোঁত, মেটল্যান্ড প্রমুখ। তাদের রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান না বলার যুক্তি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু ব্যাপক, জটিল, পরিবর্তনশীল এবং অনিশ্চয়তাপূর্ণ। তাই পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যার ন্যায় রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুকে পর্যবেক্ষণ, বিশ্লেষণ এবং শ্রেণীবিভাগ করা যায় না। অতএব রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা
যাবে না। তাদের আরও কি বক্তব্য? রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু সতত পরিবর্তনশীল। যেমন যদি বলি, যার ফলে একই ঘটনা বারবার পরীক্ষা করে দেখা যায় না, এবং রাষ্ট্রবিজ্ঞানের মূল বিষয়বস্তু হলো মানুষের রাজনৈতিক জীবন, রাষ্ট্রের সমস্যাবলী, এগুলিকে অপরিবর্তিত রাখা যায় না। কারণ আজকে মানুষের রাজনৈতিক জীবনের যে সমস্যা, আগামী 10 বছর পরে সমস্যা বদলাবে। আজকে মানুষের যে অবস্থান, কালকে অবস্থান বদলাবে। অতএব এই অপরিবর্তিত বিষয়বস্তুকে নিয়ে কখনোই গবেষণাগারে বা পরিবর্তনশীল বিষয়বস্তুকে নিয়ে কখনোই ফাইনালি একটা সিদ্ধান্তে আসা যায় না। 3 নম্বরে বলা হচ্ছে, রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে বিজ্ঞানীরা গবেষণাগারে প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি করে পরীক্ষা নিরীক্ষা চালান। ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞানীরা, ভুল হচ্ছে, এই জায়গাটা মিস্টেক হচ্ছে, একটু কারেকশন করে নেবে। সেটা হচ্ছে যে ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে বিজ্ঞানীরা গবেষণাগারে প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি করে পরীক্ষা নিরীক্ষা চালান, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানীর পক্ষে সেটা করা সম্ভব নয়। যেমন কি, যেমন যদি উদাহরণ দিয়ে বলি, ধরো একটা H2+O, আমরা জানি H2O, এই দুটোকেই গবেষণাগারে পরীক্ষা করে দেখা যাবে যোগ করলে H2O, একই ধরনের জিনিস। কিন্তু মানুষের চরিত্রকে যখন H2 অর্থাৎ জল, হাইড্রোজেন এবং অক্সিজেনের মিলিত হয়ে জল হচ্ছে, এবং এটা সব জায়গাতেই সমান, এটা পরীক্ষাগারে পরীক্ষা করা যাবে। কিন্তু যখন তুমি একটা মানুষের আচার আচরণ নিয়ে কথা বলবে, একটা মানুষের আচার আচরণ নিয়ে পরীক্ষাগারে পরীক্ষা করা যায় না। কেন? কারণ আজকে একটা মানুষের আচার আচরণ যেমন, কালকে মানুষের আচার আচরণ এক থাকবে, তার কোনো মানে নেই, বদলে যাবে। একটা মানুষের আচার আচরণ এখানে যেমন, দার্জিলিংয়ে যে এক থাকবে তার কোনো মানে নেই, সেটা বদলে যাবে। অতএব অনেকেই বলেছে যে রাষ্ট্রবিজ্ঞানকে ভৌত বিজ্ঞানের মতো পরীক্ষাগারে রেখে পরীক্ষা করা সম্ভব নয়, পরীক্ষা করা যায় না। আমরা এবারে একটু সংক্ষেপে দেখে নেব আমরা যে বিষয়বস্তুটা পড়লাম, এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আসতে পারে এরকম: রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে? রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও। প্রশ্ন আসতে পারে এরকম: রাষ্ট্রবিজ্ঞানের একটা রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দাও। প্রশ্ন আসতে পারে এরকম: রাষ্ট্রবিজ্ঞানের একটা আধুনিক সংজ্ঞা দাও। প্রশ্ন আসতে পারে এরকম: রাষ্ট্রবিজ্ঞানকে কি বিজ্ঞান বলা যায়? যদি রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায়, তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। যদি রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা না যায়, তাহলেও তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। প্রশ্ন আসতে পারে এরকম: কারা কারা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলেছে? কারা কারা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলতে চায়নি? এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে। প্রশ্ন কীরকম আসবে, প্রশ্নের প্যাটার্ন কেমন আসবে, অবশ্যই যখন বোর্ড সিদ্ধান্ত দেবে সেই নিয়ে আমরা আবারও প্রশ্ন নিয়ে আলোচনা করব। কিন্তু এখন যে আলোচনাগুলো করব সেগুলো হচ্ছে বিষয়বস্তুগুলো। অতএব আশা করি তোমাদের এই পর্বের বিষয়বস্তু তোমরা সহজেই বুঝতে পেরেছো। আজকের আলোচনা এখান পর্যন্তই। আবার পরের টপিক নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে। সঙ্গে থেকো এবং অবশ্যই একটা লাইক করে দেবে এবং ভিডিওটা শেয়ার করে দেবে।